আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন। কিছু কিছু খবর বেরিয়েছে, আমি যেগুলো নিয়ে আপনাদের সামনে এলাম সেটা হচ্ছে দ্য ওয়ার লিখেছে, ভারত বাংলাদেশকে পরিবার বহির্ভূত পদের তালিকায় ঘোষণা করলে কূটনীতিতে পরিবার ভারতে ফিরে আসে। এটা ওয়ারের খবর, আজ সকালে যেটা এসছে। সেখানে লিখছে, নয়াদিল্লি নয়াদিল্লির ডেডলাইনে ভারত এই বছরের শুরু থেকেই বাংলাদেশকে পরিবার বহির্ভূত কূটনৈতিক পদ হিসেবে মনোনীত করেছিল, যার ফলে সেখানে নিযুক্ত ভারতীয় কূটনীতিক এবং কর্মকর্তাদের তাদের স্ত্রী এবং সন্তানদের ছাড়াই কাজ করতে হবে। সিদ্ধান্তের ফলে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কর্মীরা আর তাদের পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবেন না। এতদিন পর্যন্ত বিদেশ মন্ত্রক কেবলমাত্র ইরাক, আফগানিস্তান, পাকিস্তান এবং দক্ষিণ সুদানের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ পোস্টিংগুলির একটি ছোট গোষ্ঠীর জন্য অপরিবার বিভাগ প্রয়োগ করত। এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশকে সেই তালিকায় যুক্ত করা হলো, মানে বাংলাদেশের সম্পর্ক আরো নামলো। ডিএনএ লিখছে, ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি, নিরাপত্তার কারণে কূটনীতিতে প্রত্যাহার করবে নয়াদিল্লি। এটা ডিএনএ লিখছে। ডিএনএ কি লিখছে? মঙ্গলবার হিন্দুস্তান টাইমসের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রতিবেশী দেশগুলির নিরাপত্তা পরিস্থিতির কারণে ভারত বাংলাদেশে নিযুক্ত সমস্ত কূটনীতিকদের পরিবারদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। তবে কূটনীতিকদের সংখ্যা বা বাংলাদেশে হাই কমিশন বা সহকারী হাই কমিশনের কার্যকারিতার উপরে প্রভাব ফেলবে না। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে সংখ্যালঘুদের সাথে আচরণ নিয়ে প্রতিবেশী দেশগুলির মধ্যে উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হিন্দুস্তান টাইমস লিখছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারদের প্রত্যাহার করছে ভারত। এটা হিন্দুস্তান টাইমস। তারা কি লিখছে? নিরাপত্তার কারণে ভারত বাংলাদেশকে তার কূটনীতিকদের জন্য পরিবার বহির্ভূত পদ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, যদিও প্রতিবেশী দেশটির 5টি কূটনৈতিক মিশনই পূর্ণ শক্তিতে কাজ চালিয়ে যাবে। মঙ্গলবার বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিরা জানিয়েছেন, নাম না প্রকাশ করার শর্তে কূটনীতিক এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের পরিপ্রেক্ষিতে, বিশেষ করে চরমপন্থী এবং উগ্রপন্থী উপাদানগুলির হুমকির কারণে এই পদক্ষেপটি বেশ কিছুদিন ধরেই আলোচনার মধ্যে ছিল বলে প্রকাশ না করার শর্তে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা হাই কমিশনের কর্মকর্তাদের উপরে নির্ভরশীল এবং 4 জন সহকারী হাই কমিশনারকে ভারতে ফিরে আসার জন্য পরামর্শ দিয়েছিলেন বলেন এক ব্যক্তি। ভারতীয় কূটনীতিকদের জন্য পরিবারের বাইরে পোস্টিং সবচেয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থাগুলির মধ্যে একটি। পাকিস্তান, যার সাথে ভারতের সম্পর্ক সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে, বর্তমানে কোনো সন্তান নেই, পোস্টিংয়ে রয়েছে। সেখানে মানে নো ফ্যামিলি রয়েছে আর কি। সেখানে স্বামী স্ত্রী কর্মকর্তাদের সঙ্গে যোগদানের অনুমতি রয়েছে, তবে সন্তানদের নয়। জনগণ বলছে যে উগ্রপন্থী চরমপন্থী উপাদানের হুমকি এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কর্তৃক পাকিস্তানি উপাদানগুলিকে প্রদত্ত স্বাধীনতার কারণে বাংলাদেশে কর্মকর্তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। তার মানে ভারতবর্ষ বাংলাদেশকে বহির্ভূত দেশ হিসেবে গণ্য করলো। এতদিন ইরাক, আফগানিস্তান, সিরিয়া এই সমস্ত দেশগুলোর উপরে ছিল, যেগুলো আমি বললাম। এখন সেখানে যুক্ত হলো বাংলাদেশ। এখন এই বাংলাদেশ যে যুক্ত হলো, সেটাই বলা যায় সম্পর্ক আরো ত্বরান্বিত গেল। এবার কিছু কালকেই বলেছিলাম, কিছু স্কেলিটন স্টাফ ওখানে কাজ করবে, হাই কমিশনার থাকবেন এবং উপদূতাবাসগুলোতে সমস্ত সেখানেও কিছু উপদূতাবাসের কর্মীরা থাকবেন। তা এখনো খবর ডেভেলপ করবে,
খবর ডেভেলপ করে কাগজে যেটুকু বেরিয়েছে আমি সেটুকুই আপনার সঙ্গে শেয়ার করলাম। যত বেলা বাড়বে তত এই খবর ডেভেলপ করবে, কারণ এখনো পর্যন্ত আমি কাউকে ফোন করিনি। কাগজে যেটুকু বেরিয়েছে সেটুকুই আপনাদের জানালাম। এখন দেখা যাক। দেখো, এটা খুব সাধারণ ঘটনা নয়। বাংলাদেশকে আফগানিস্তান, ইরান, এদের সঙ্গে সিরিয়া, এদের সঙ্গে তুলনা করা মানে বিশ্বের দৃষ্টিতে বাংলাদেশের কিন্তু মান আরো এক ধাপ নিচে নেমে গেল। এই যে আপনাদের পাসপোর্ট ধীরে 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 নিম্নগতি হচ্ছে, পাসপোর্টের মান, এই যে ঘটনাটা ঘটলো, এটা পাসপোর্টের মানকে আরো নামিয়ে দেবে। এবং ভারত আশা করছে, আমার যতদূর মনে হচ্ছে, ভারত আশা করছে যে এই 12 তারিখকে ঘিরে একটা বড় সংঘাত হবে। সেই সংঘাতে অনেক কিছু হতে পারে, যার ফলে ভারত আগে ভাগে এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ব্যাপারটা হলো যে গতকাল রাতে প্লেন পাঠিয়ে, অনেকদিন ধরে আলোচনা হচ্ছে, তাহলে গতকাল রাতে হঠাৎ প্লেন পাঠিয়ে তাদেরকে সমস্ত ব্যাগ অ্যান্ড ব্যাগেজ শুদ্ধ তুলে আনা হলো কেন? এটা একটা বড় প্রশ্ন। কিন্তু সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু সময় দিতে হবে, আমাদের বিভিন্ন জায়গায় ফোন করতে হবে। আমরা খবর পেয়ে যাব, হয়তো 110% খবর পাবো না, হয়তো 50% খবর পাবো, কি 40% খবর পাবো। যতটুকুই পাই ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই মুহূর্তে আপনারা যারা ভাবছেন যে ভারত অ্যাটাক করবে, অমুক করবে, তমুক করবে, তা নয়। ভারত নিজের সেফটির জন্য, নিজের কূটনীতিকদের সেফটির জন্য এই পদক্ষেপটা নিয়েছে। এখন এই পদক্ষেপের পর, এটা হচ্ছে প্রথম পদক্ষেপ, এই পদক্ষেপের পর আর কি কি পদক্ষেপ হতে পারে? যেমন পাকিস্তান ইরাক ফিরাকের ক্ষেত্রে যেটা হয়েছিল, আফগানিস্তানের ক্ষেত্রে হয়েছিল কি, প্রথমে পরিবার বহির্ভূত দেশ ঘোষণা হয়েছিল, তারপর কিছুদিন যাওয়ার পর মিশন টিশন বন্ধ করে দেওয়া হয়, তারপর একেবারে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেওয়া হয়। এখন ব্যাপারটা যদি সেই দিকে যায়, তাহলে কূটনৈতিক সম্পর্ক যদি ছিন্ন হয়ে যায়, তাহলে এই সমস্ত ব্যবসা বাণিজ্য যত কিছু আছে সমস্ত কিন্তু বন্ধ হয়ে যাবে। ফলে আপনারা যদি টাকা পয়সা দেন, তখনও কিন্তু আপনারা এখান থেকে কোনো রকম চাল, ডাল, ওষুধ, তেল, কোনো খাদ্য সামগ্রী এবং কোনো ওষুধ আপনারা পাবেন না। আর এটা সরকারি মতে যেটা হয়েছে সেটাকে চূড়ান্ত বলে ধরে নেওয়া যায়। এখন সরকার কোনো রকম আগু পিছু চিন্তা না করে এই ধরনের কড়া ডিসিশন কখন নিতে পারে না। তার মানে আলোচনা হয়েছে, আলোচনা হওয়ার পর একটা সিদ্ধান্তে এসছে যে ধীরে ধীরে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে বন্ধ করে দিতে হবে। এখন সেক্ষেত্রে ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক যদি বন্ধ হয়ে যায়, তাহলে পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, গায়ে লাগা একটা রাষ্ট্র, তার সঙ্গে যদি সম্পর্ক বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বের দরবারে কিন্তু আপনাদের কিন্তু মানে বন্ধ হয়ে যাবে, বিশ্বের দরবার বন্ধ হয়ে যাবে। যে তোমার গা ঘেঁষা একটা পার্শ্ববর্তী বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, সে যখন তার সঙ্গে তোমার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো, তার মানে তোমরা এমন কিছু কাজ করছো যেটা ভারতবর্ষের গণতন্ত্র, তার সার্বভৌমত্ব, অখণ্ডতার উপরে একটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে। সেই দেশের সঙ্গে আর কোনো দেশ কাজ করবে বলে আমার আপাতত মনে হচ্ছে না। যদিও এখনো অনেক পথ চলার বাকি আছে, অনেক খবর পাওয়ার বাকি আছে। তবে এখনই এই যুদ্ধ নিয়ে যারা ভাবছেন, তারা এখনই ভাববেন না। সেরকম কিছু অবস্থা এখনো সৃষ্টি হয়নি। যদি হয় তাহলে পরে সেটা হয়তো পরে হবে। এটা হচ্ছে 12 তারিখের জন্য যে প্রিপারেশনটা। 12 তারিখ নির্বাচন তো হবে না, আমি বরাবরই বলে যাচ্ছি। 12 তারিখ ভারতও নির্বাচন করতে দেবে না। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে ইনক্লুড করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না। ওই গণভোট ওই সমস্ত কিচ্ছু হবে না। একটা নাটক হবে। সেই নাটকে এখন মহিরু হয়ে যে দেখা দিয়েছেন, তিনি হচ্ছেন মোহাম্মদ ইউনূস। তিনি শুধু দেশের শত্রু নয়, তিনি সন্ত্রাসবাদীদের মাথা হয়ে এখন পৃথিবীর শত্রু হয়ে গেছেন। ইনি হচ্ছেন একজন ছোট ওসামা বিন লাদেন।
জুনিয়র ওসামা বিন লাদেন। তাকে একবার সন্ত্রাসবাদী তকমা যদি ভারত মেরে দেয়, যদি ভারত তাকে সন্ত্রাসবাদী তকমা মেরে দেয়, তাহলে সারা পৃথিবীতে ব্যান হয়ে যাবেন ডক্টর ইউনূস। সেক্ষেত্রে তার যাওয়া আসার সমস্ত পথ বন্ধ হয়ে যাবে, তিনি বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবেন এবং বাংলাদেশের মধ্যে তার প্রাণ সংশয়ের একটা আশঙ্কা থেকে যাবে। কিন্তু ভারতবর্ষ এক্ষেত্রে কোনোভাবেই হাত বাড়াবে না। ভবিষ্যতে একটু পরে হয়তো বেলার দিকে আমি খবরাখবর নেব, বিভিন্ন লোকের সঙ্গে কথা বলবো, তখন হয়তো আরো কিছু ডিটেল হয়তো পেতে পারি যে ভেতরে ভেতরে কি চলছে, হঠাৎ কেন এই সিদ্ধান্ত, এতদিন ধরে আলোচনা হচ্ছে, হঠাৎ কেন এই সিদ্ধান্ত, সেটা আমি জানতে পারলে আমি আপনাদের সামনে আবার শীঘ্রই উপস্থিত হব। আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয়ের যে সাক্ষাৎকারটি আল জাজিরাতে প্রচারিত হয়েছে মাত্র কয়েক ঘন্টা আগে, তা নিয়ে এর মধ্যে বেশ তোলপাড় শুরু হয়েছে। এবং একথা সত্য, সজীব ওয়াজেদ জয়ের যতগুলো সাক্ষাৎকার এ পর্যন্ত অন্তত আমার চোখে পড়েছে, তার মধ্যে এই সাক্ষাৎকারটি যথেষ্ট ম্যাচিউরড বলে মনে হয়েছে আমার কাছে। যদিও আল জাজিরার সাংবাদিক শ্রী নিবাসন জৈনের কোনো প্রশ্নের উত্তরে খানিকটা হলেও দুর্বলতা লক্ষ্য করা গেছে। এই সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, 2024-এর জুলাই আগস্টের আন্দোলন, আওয়ামী লীগের ভূমিকা, দলের ভবিষ্যৎ, দলের নিষিদ্ধকরণ, নির্বাচন বয়কট, দুর্নীতির অভিযোগ সহ অনেক বিষয় উঠে এসেছে। অনেক প্রশ্নের উত্তর সজীব ওয়াজেদ জয় ফেস করেছেন এবং আমার কাছে খুবই সিগনিফিক্যান্ট মনে হয়েছে এই সাক্ষাৎকারটিকে। সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে তাদের সরকার যে ভুলভাবে ট্রিটমেন্ট করেছিল, তাদের সরকার সেই আন্দোলনকে মোকাবেলা করার জন্য ভুল পদক্ষেপ নিয়েছিল, এমন মন্তব্য করতেই আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন যখন বললেন যে যেখানে অভিযোগ রয়েছে শত শত নিরস্ত্র আন্দোলনকারীকে নিরাপত্তা বাহিনী হত্যা করেছে এবং তা করা হয়েছে শেখ হাসিনার নির্দেশে, সেখানে এটাকে মিসহ্যান্ডেল বা ভুলভাবে সামলানো বিষয়টা অনেক হালকা শব্দ ব্যবহার করা হয়ে যায় না। জয় তখন বলেন, এখানে আমার মা কোনো প্রকার নির্দেশ দেননি কাউকে হত্যা করতে। যদি আমার মা আন্দোলনকারীদের হত্যা করতে চাইতেনি, তাহলে তিনি এখনও ক্ষমতা থাকতেন, তাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হতো না, বরং বাংলাদেশ ছাড়তে হয়েছে। তিনি আর কোনো রক্তপাত দেখতে চাননি। যদি এ ধরনের কথা এর আগেও শেখ হাসিনা নিজেও বলেছেন, সজীব ওয়াজেদ জয়ও বলেছেন। সজীব ওয়াজেদ জয় এখানেও যদি বলছেন যে তখন পরিস্থিতি খুবই সহিংস ছিল এবং কিছু পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করেছিল, এ কথা সত্য। তার জন্য বেশ কিছু পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছিল, বিচার বিভাগে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং আবু সাইদের পরিবারের সাথে দেখা করে তদন্ত ও জবাবদিহিতার প্রতিশ্রুতিও আমার মায়ের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। শেখ হাসিনার যে অডিও ক্লিপ নিয়ে বেশ তোলপাড় হলো, বিবিসি, আল জাজিরাতে একই ধরনের প্রায় রিপোর্ট করা হলো, সেটির সূত্র ধরে শ্রীনিবাসন জৈন তিনি বলছেন যে আল জাজিরা এবং বিবিসির কাছে ক্লিপ রয়েছে যে লেথাল ওয়েপেন ব্যবহার করতে বলা হয়েছিল। জয় তার উত্তরে বলছিলেন যে সেই রেকর্ডটি আমার কাছেও আছে, বরং আল জাজিরা এবং বিবিসিতে সেই বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করা হয়েছিল এবং অবশ্যই লিথাল ওয়েপেন ব্যবহার করতে বলা হয়েছিল। তার কারণ তখন সন্ত্রাসীদের অস্ত্রের গুলিতে অনেক নিরীহ মানুষ নিহত হচ্ছিলেন, শত শত পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হচ্ছিল, দেশের জাতীয় সম্পদ ধ্বংস করা হচ্ছিল। দেশের জাতীয় সম্পদ রক্ষা করতে এবং সশস্ত্র সন্ত্রাসীদের প্রতিহত করতেই প্রয়োজনে লিথাল ওয়েপেন ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন আমার মা। এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে যখন জাতিসংঘের যে রিপোর্টটি আমাদের সামনে এসেছে আরও বছর দেড়েক আগে বা 13 মাস আগে, সেই রিপোর্ট প্রসঙ্গে আল জাজিরার পক্ষ থেকে বলা হলো যে যেখানে 1400 মানুষকে হত্যা করা হয়েছে, সাথে সাথে সজীব ওয়াজেদ জয় সেটিকে প্রত্যাখ্যান করলেন। আমি মনে করি যেটি অবশ্যই সজীব ওয়াজেদ জয়ের এই অ্যান্সারটি ঠিকই আছে এবং যেটি আমিও
গত প্রায় 1 বছর ধরে ক্রমাগতভাবে বলে আসছে যে কীভাবে এই রিপোর্টটিকে সরকার মিসইউজ করছে। তখন সজীব ওয়াজেদ জয়ও এই কথা বলেছেন যে সেখানে যে 1400 মানুষের হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে 2024-এর 15ই আগস্ট পর্যন্ত, 5 আগস্টের পরে তো আর সরকার ছিল না, তাহলে 5 আগস্টের পরে যে মানুষেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেখানে সরকার বলেছে 832 জন জুলাই আগস্ট আন্দোলন নিহত হয়েছে, বাকি 500 প্রায় 68 জন, তাদের হত্যাকাণ্ডের বিচার কোথায়? সেই হত্যাকাণ্ডগুলোর দায় কাদের কাঁধে? এবং বরং আমরা যে ন্যায় বিচার চেয়ে এসেছি, যে যেভাবেই হত্যা করুক, যার যতটুকু দায় আছে অবশ্যই সবার সমান বিচার হতে হবে, ন্যায় বিচার হতে হবে। কিন্তু এই সরকার বিক্ষোভকারীদের দায় মুক্তি দিয়েছে তাদের দ্বারা হত্যার বিষয়গুলো থেকে। শ্রী নিবাসন জৈন একটা পর্যায়ে শরীফ ওসমান হাদির বিষয়টিও টানলেন এবং তিনি প্রশ্ন করলেন যে শরীফ ওসমান হাদি একজন যুব নেতা, সাবেক ছাত্র নেতা, তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে। তখন চমৎকার একটি অ্যান্সার দিয়েছেন সজীব ওয়াজেদ জয় যে দেখুন, এর সঙ্গে আওয়ামী লীগের জড়িত থাকার তো প্রশ্নই ওঠে না। কে শুটার, কে গুলি করেছে আমরা তার কিছুই জানি না। তবে আমি সুন্দর বলছি এখানেই, যদি সত্যিই বাংলাদেশে হত্যাকাণ্ডে রাজনীতি করার সক্ষমতা এই মুহূর্তে আওয়ামী লীগের থাকতো, তাহলে এই সরকার এখনো পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারতো না, অর্থাৎ ডক্টর ইউনূস সরকার এই মুহূর্ত পর্যন্ত টিকে থাকতে পারতো না। বরং যেখানে সামান্যতম প্রতিবাদ জানাতে রাস্তায় নামলেও সাথে সাথে শত শত হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, সেখানে এই অভিযোগ জানানো হয় কিভাবে? আওয়ামী লীগের ভুল ভ্রান্তির প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয় বেশ ধরি মাছ না ছুঁই পানি টাইপ উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে আমাদের সরকার অবশ্যই ভুল করেছে, অনেক ক্ষেত্রে আমাদের সরকারের লোকেরা বাড়াবাড়ি করেছে। আমি নিজেও তাদের উপরে খুশি ছিলাম না, ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সরকারের লোক যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত ছিল তাদের বাড়াবাড়ি ছিল এবং তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিত ছিল। এই প্রসঙ্গে তিনি মন্তব্য করে আবার বলছেন, অথচ দেখুন আবার গত 1.5 বছরের দিকে তাকান, বর্তমান সরকার কি করছে? পরিস্থিতি অনেক খারাপ, অর্থনীতি ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলা নেই, সন্ত্রাসীরা তাল মিলিয়ে চলছে, আর আছে কারচুপি, সম্পূর্ণ কারচুপি করা প্রহসনের নির্বাচন। শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না, তাই না? এই সরকার কি করছে তা আমরা ক্রমাগতভাবে বলছি। আওয়ামী লীগ 15.5 বছরে যে না করেছে তার চেয়ে অনেক বেশি 17 মাসে এই সরকার অনেক ধরনের অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ড করে ফেলেছে, মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এ কথা যেমন সত্য, আবার এটিকে উদাহরণ হিসেবে টেনে আওয়ামী লীগ কোনোভাবেই পারে না তাদের 15.5 বছরের যত ধরনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে সব অ্যাভয়েড করতে। আল জাজিরার পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে সেটি অগণতান্ত্রিক এবং এটি সব দিক থেকেই বিশ্বের নানান ধরনের মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে সমালোচিত হচ্ছে। তবে আওয়ামী লীগ অতীতে নির্বাচনে কারচুপি, সহিংসতা ও প্রতিষ্ঠান দখলের অভিযোগে অভিযুক্ত। আওয়ামী লীগের সবাই নির্বাচন কমিশন সহ সব ধরনের প্রতিষ্ঠান কুক্ষিগত করা হয়েছে, নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। জয় বলেছেন আওয়ামী লীগ কখনো কোনো দলকে নিষিদ্ধ করেনি। জামাত ইসলামী নিষিদ্ধ হয়েছিল বা তার দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল তৃতীয় কোনো ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের মাধ্যমে। এবং যেহেতু জামাতের যে গঠনতন্ত্র সেটি আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক ছিল, এই জন্যই আদালত সেটিকে নিষিদ্ধ করেছিল। নির্বাচন কমিশনকে আমরা নিয়ন্ত্রণ করিনি, নির্বাচন কমিশন একটা সার্চ কমিটির মাধ্যমে গঠিত হয়েছিল। এই অ্যান্সারগুলো আমার কাছে ভালো লাগেনি। কীভাবে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল সেগুলো আমরা জানি। আবার নির্বাচন কমিশন যে কক্ষিগত করা হয়নি, ব্যবহার করা হয়নি, এটা একটা সার্চ কমিটির মাধ্যমে গঠিত হয়েছিল বিধায় পুরোপুরি একেবারে শতভাগ স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন কাজ করেছে। সেটি হুদা কমিশন হোক বা রকিব কমিশন হোক কিংবা হাবিবুল আওয়াল কমিশন হোক, এ কথা বলে পার পেয়ে যাওয়ার কোনো কারণ নেই। আমরা তো দেখেছি নির্বাচন কমিশন কতটা তুলপি বাহক হিসেবে কাজ করেছে এবং বর্তমান নির্বাচন কমিশনার যে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে বা পারবে সেটা নিয়েও নিশ্চয়ই আমরা সন্দেহের বাইরে নেই কেউ। এবং
যখন প্রশ্ন করা হলো যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে তা প্রতিহত করা হবে এবং তার জন্য অনাকাঙ্ক্ষিত কিছু হলে তার দায় সরকারের, সজীব ওয়াজেদ জয়ের এই মন্তব্যটা কি সহিংসতার হুমকি নয়? আপনারা জানেন যে কিছুদিন আগে রয়টার্সকে, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারের একটি অংশে সজীব ওয়াজেদ জয় এই মন্তব্যটি করেছিলেন। তখন জয় বলছেন যে আমি সহিংসতার হুমকি দেইনি, বলেছি যে দমন-পীড়ন হলে সহিংসতা হবে। আমরা সহিংসতা চাই না। কোণঠাসা কাউকে করে রাখলে কি হয়? আমাদের তো অংশগ্রহণের অনুমতিই দেওয়া হচ্ছে না, এখন কেন সহিংসতা হচ্ছে? আমি হুমকির কথা বলছি, কাউকে কোণঠাসা করলে তাদের তো তখন আর কোনো বিকল্প থাকে না। এবং তিনি আরও খানিকটা ক্লিয়ার করার চেষ্টা করছেন যে আমি বলেছি যদি আন্দোলনে বল প্রয়োগ করা হয়, দমন করা হয়, তাহলে সহিংসতা হবে। আমি আন্দোলনকারীদের আক্রমণ করতে বলিনি। আপনি সম্ভবত শব্দ নিয়ে খেলা করছেন, শ্রীনিবাসন জৈনের উদ্দেশ্যে বলছিলেন। এবং বিগত নির্বাচনগুলোর যে কারচুপি, সেই জায়গায় যে জয়ের মন্তব্যগুলো তিনি স্মার্টলি বক্তব্য দেওয়ার উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আমি বলি যে খানিকটা দুর্বলতাও ছিল। 2018 সালের নির্বাচনের আগে আমেরিকার বিভিন্ন সংস্থা সহ বিভিন্ন জরিপে উঠে এসেছে যে বিপুল ভোটে আওয়ামী লীগ জিতবে। এটা সজীব ওয়াজেদ জয় বলছেন। আমরা এই কারণে কোনো ধরনের কোনো অনিয়ম চাইনি। প্রশাসনে এমন কিছু লোক ছিল যারা এটি নিজেরাই করেছিল, অর্থাৎ দিনের ভোট রাতে। আমার মা এবং আমি একটি দলের পক্ষ থেকে আমরা ক্ষুব্ধ ছিলাম। এটি কোনো কথা হলো? ক্ষুব্ধ ছিলেন, ব্যবস্থা নেননি কেন? কোনো যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি কেন? বরঞ্চ আমরা দেখেছি 2018 এবং 2024 নির্বাচনের পরে এইসব নির্বাচন রিগিংয়ের সাথে যারা জড়িত ছিল তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এ কথা তো অ্যাভয়েড করা যাবে না। এবং আসন্ন নির্বাচন প্রসঙ্গে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটিকে সজীব ওয়াজেদ জয় পুরোপুরি স্টেজ ড্রামা, একটা মঞ্চস্থ নাটক হিসেবে বর্ণনা করেছেন। এবং তিনি বলেছেন যদি আপনি এখন কি ঘটছে তা দেখেন, এই পর্যবেক্ষকরা এখন কিছু বলছে না কেন? মানে 2024, 2018 যে নির্বাচনগুলো, সেগুলো নিয়ে তো কম সমালোচনা হয়নি। এই নির্বাচন নিয়ে এখন কেন দেশে বিদেশে অবজারভাররা কোনো কথা বলছে না? খুবই যৌক্তিক কথা এটি আমার কাছে। এখন তো নির্বাচনের সংজ্ঞাই তারা চেঞ্জ করে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র তারা 2024 7 জানুয়ারি নির্বাচন আগে বলেছিল যে সব দলের অংশগ্রহণের সমন্বয়েই একটি নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায়। এখন এসে তারা বলছে যে জনগণ ভোট দিতে পারলে সেটা অংশগ্রহণমূলক নির্বাচন। তাহলে শেখ হাসিনা কি দোষ ছিল? এ কথা আমি আগেও বলেছি, প্রশ্ন তুলেছি যে শেখ হাসিনার কাছেও অংশগ্রহণমূলক নির্বাচনের সংজ্ঞাটি ছিল এরকমই যে মানুষ ভোট দিতে পারলেই সেটি অংশগ্রহণমূলক নির্বাচন। কে নির্বাচন বয়কট করলো বা কে অংশগ্রহণ করলো সেটি বড় কথা নয়। সজীব ওয়াজেদ জয় সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে আটক করা হচ্ছে, এর মধ্যে কারাগারে 30 জন আওয়ামী লীগের নেতাকর্মী নিহত হয়েছেন, নির্যাতন, এইসব অভিযোগ তুলে ধরেছেন। সংখ্যালঘুদের উপরে নির্যাতনের কথা তিনি তুলে ধরেছেন। এবং সহিংসতা প্রশ্ন তিনি আবারও বলছেন যে এই অবস্থায় আওয়ামী লীগ সহিংসতা জড়ায় কীভাবে, এবং বাংলাদেশের পুলিশ সব কিছু দায় চাপাচ্ছে আওয়ামী লীগের উপরে। আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রসঙ্গেও তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় পুরানো দল, যার 40 থেকে 50% জনসমর্থন এখনও পর্যন্ত রয়েছে। এবং তার মা যেহেতু বৃদ্ধা হয়ে গেছেন, তার বয়স বাড়ছে, তাকেই যে সারা জীবন এই দলে হাল ধরে থাকতে হবে, নিশ্চয়ই তেমনটি নয়। এই কথাটি অবশ্যই অনেক ইঙ্গিতবাহী বক্তব্য। সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে সজীব ওয়াজেদ জয়ের এই সাক্ষাৎকারটি।